TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিবিএন অ্যানালাইসিস। সঙ্গে আছি আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। তাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি অনেকে আজকে অনেক ক্লান্ত, প্রথম দিন রমজানের প্রথম দিন সবাইকে একটু দুর্বল করে ফেলে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় এক মাসের সিয়াম সাধনার ব্যাপার। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কেমন ছিল আপনার প্রথম দিনটি? আপনি যথার্থভাবে এটা উল্লেখ করেছেন, প্রথম দিন এটা আসলে একটু ধাক্কা বলা যায়। আশা করি সামনে এটা ঠিক হয়ে যাবে। জি, এটা খুব দ্রুতই শেষ হয়ে যায় চর্চার মাধ্যমে আর কি। যাই হোক, আমরা একটু আলোচনায় ফিরতে চাই। আমরা জানি যে অনেক কিছু হচ্ছে চারদিকে। অভিবাসন নিয়ে আজকে কি কি ধরনের আপডেট আছে? অভিবাসনের যে খবরের মধ্যে একটি নতুন একটা যেটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে ইকোনমিক বিষয়, যেটা আমরা দেখতে পেয়েছি নিউ ইয়র্ক স্টেটে, বিশেষ করে যে আমাদের যে রিসেন্টলি যে নিউ ইয়র্ক স্টেটের বাজেট পাস হয়েছে, $212 বিলিয়ন যে বাজেট পাস হয়েছে, ওখানে $2.1 বিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য রাখা হয়েছে বিকজ অফ দি কোভিড-19। সো এটা খুবই একটা আশার সংবাদ বলা যেতে পারে, যারা এই নিউ ইয়র্ক স্টেটে আনডকুমেন্টেড, যাদের হচ্ছে কোনো পেপার ওয়ার্ক নেই, কোনো সোশ্যাল নেই, অন্য কোনো তাদের কোনো বৈধতা নেই, কিন্তু তারা কাজ করে যাচ্ছে। ফর এক্সাম্পল, এই ধরনের কাজের একটা এক্সাম্পল দিতে পারি, যারা কিনা হোম বেস বাসায় কাজ করে, তারা এই ধরনের প্রচুর ওয়ার্কার আছে যারা কিনা প্যান্ডামিকের আগেও সুন্দরভাবে কাজ করে সংসার মেনটেন করতো নিউ ইয়র্ক স্টেটে। কিন্তু দেখা গেল যে কোভিড আসার ফলে সবার সাথে সাথে ওরাও কিন্তু জব লুজ করলো। কিন্তু সরকার, যে ফেডারেল গভর্নমেন্ট যেসব প্রণোদনা দিয়েছে, আপনার ওয়ার্ক যে আনএমপ্লয়মেন্ট যে বেনিফিট, সেটা পাচ্ছে সবাই যারা লিগ্যাল আছে, কিন্তু তাদের ক্ষেত্রে হচ্ছে তারা কিন্তু আসলে সেভাবে কোনো সুবিধাই পায়নি। সেই কারণে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের একটা দাবি ছিল যেন স্টেট থেকে কোনো সহযোগিতা করা হয় প্যান্ডেমিকের কারণে। আর সেটার ফলশ্রুতি হিসাবে এই আমরা দেখতে পেয়েছি $2.1 বিলিয়ন এই আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য বাধ্য রাখা হয়েছে। এখানে যে ফোকাস, যে হাইলাইট, সেটি হচ্ছে প্রতিটা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট তারা ইচ্ছা করলে সর্বোচ্চ $15,600 ক্লেম করতে পারবে। পাশাপাশি যারা কিনা কোনো প্রকার ইনকাম প্রুফ দেখাতে পারবে না, তারা $3,200 পর্যন্ত ক্লেম করতে পারবে। সো এই দুইটা অ্যামাউন্ট এর কারণে রাখা হয়েছে যে 15,600 তারাই পাবে যারা প্রুভ করতে পারবে যে ফেব্রুয়ারি 2020 থেকে নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দা। সেক্ষেত্রে প্রুফ দেখাতে হবে, স্টেট আইডি, আরো অন্য ইউটিলিটি বিল, অন্যান্য কাগজপত্র প্রুফ করার জন্য শো করতে হবে। পাশাপাশি তাদেরকে যে ওই ফেব্রুয়ারি 2020 পর থেকে তাদের ইনকাম যে রিডিউস হয়েছে এবং সেটিও তাদেরকে প্রুভ করতে হবে। এবং পাশাপাশি তারা অন্য কোনো সরকারের বেনিফিট পায় নাই, তাহলে তারা $15,600 তারা পাওয়ার যোগ্যতা অর্জন করবে। আবার কেউ যদি দেখা যাচ্ছে এই ধরনের সিমিলার সিচুয়েশন, তারা এই ধরনের প্রুফ দেখাতে না পারে, শুধু রেসিডেন্সি প্রুফ দেখাতে পারে, তাহলে সেক্ষেত্রে $3,200 পাওয়ার অধিকার রাখবে। জি, এটি খুব বড় ধরনের উদ্যোগ। আশা করি আপনারা যারা দেখছেন এবং এই ক্যাটাগরিতে পড়ছেন, নিশ্চয়ই আপনারা এর মধ্যে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা শুরু করে দিবেন। আমি একটু চলে যেতে চাই দর্শকদের টেলিফোনে। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম আপু। আমার ইমিগ্রেশনে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো আপনার 2017 আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি গ্রিন কার্ড হোল্ডার। তো আপনার জুন মাসে অ্যাপ্লাই করেছিলাম, তো আপনার 19 বলছে ওরা আপনার ইন্টারভিউ ডেট দিবে, বাট এখনো পর্যন্ত কোনো কিছু ইন্টারভিউ আসে নাই। তো আপনার ওরা একটা ইমেল করছে, ওরা বলছে 120 দিনের ভিতরে ইন্টারভিউ দিবে, না হলে ওরা একটা নেক্সট ইমেল দিয়ে জানাবে কি করতে হবে। তো এখন আপনার যদি সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে আমি আপনার এক্সপেডিট করি আমার কেসটা, তাহলে কতটুকু পর্যন্ত এটা আপনার কেসটা মানে আগাতে পারে, এটা কি অ্যাকসেপ্ট হবে নাকি হবে না, সেটা নিয়ে কোশ্চেন ছিল আর কি। জি, অনেক আমি যদি ডকুমেন্ট সাবমিট করি আর কি ডাক্তারের কাছ থেকে। জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য।
আহ, এটা আসলে একটা বড় ধরনের একটা এই বর্তমান কোভিড-19 একটা বড় ধরনের একটা সবাই প্রবলেম ফেস করছে। বিশেষ করে যারা ইমিগ্রেশন প্রসেসের মধ্যে পার করছে, তাদেরও কিন্তু এই প্রবলেমটা আসছে যে টেন্স কখন তারা ইউনিফাইড হবে ফ্যামিলি মেম্বাররা এবং তাদের সাইকোলজিক্যাল কন্ডিশন। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি গ্রিন কার্ডধারী। ওনার টেকনিক্যালি ওনার কেসটা কিন্তু 1 বছর ধরে স্টাক ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোভিড-19 ইমিগ্রেশন ব্যানের কারণে। এই যে গত মাসে সেই ব্যানটি উঠিয়ে দেওয়া হয়েছে মাত্র, এবং যার ফলে এমবিসি এরকম প্রচুর তারা আপনার কোয়ারি পাচ্ছে এই ধরনের ক্যাটাগরিতে। তারা কিন্তু এই কথাই বলছে যে 120 ডেজ অপেক্ষা করার জন্য, যদি তারা 120 ডেজ এর মধ্যে কোনো রেসপন্স না করে অ্যাপ্লিকেন্টকে আবার তাদের সাথে যোগাযোগ করার জন্য একটা অ্যাডভাইস করছে। আমরা আবার পাশাপাশি দেখতে পাচ্ছি বিশ্বের যে কোভিড পরিস্থিতি, এটি কিন্তু আবার একটু বিলম্বিত হওয়ার আরো কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে উনি ওনার স্পাউসকে আনার জন্য, রিউনিফাইড করার জন্য, যেহেতু ওনার কেসটি এখন অ্যাভেলেবেল আছে, আসতে কোনো বাধা নেই, পরিস্থিতি ঠিক থাকলে, সবকিছু ঠিক থাকলে কিন্তু ওনার ওয়াইফ কিন্তু ইন্টারভিউ পেয়ে যেত। তো এই ক্ষেত্রে যেহেতু ওনার যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে স্পেশাল, সেটা প্রুফ সহ যদি উনি এমবিসির কাছে শো করতে পারে, ন্যাশনাল ডিসেন্টের কাছে শো করতে পারে, তাহলে হয়তো বা ওনার অ্যাপ্লিকেশনটি এক্সপায়ার করার একটা সুযোগ থাকতে পারে। জি, খুব চমৎকার করে বলেছেন, ব্যাখ্যা করেছেন। সাইমা হোসেন একটি প্রশ্ন করেছেন যে আনডকুমেন্টেড যারা রয়েছেন তারা ক্যাশে কাজ করেন, তাহলে তারা কিভাবে ইনকামের প্রুফ দেখাবেন? হ্যাঁ, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটা আসলে খুবই একটা চমৎকার প্রশ্ন করেছে। আমি যখন এই নিউজটি পড়ি, সিমিলার প্রশ্ন কিন্তু আমার মধ্যেও কিন্তু একটা উদ্বেগ এসেছে যে হাউ দে ক্যান প্রুভ দিস এভিডেন্স। স্পেশালি তারা চেয়েছে যে তাদের ইনকাম রিডিউস হয়েছে, তারা কিভাবে শো করবে যে তাদের ইনকাম এত ছিল এবং আজকে তাদের ইনকামটা এতটুকু কমে গিয়েছে। এটা আসলে একটা বড় লুপহোল বলা যেতে পারে। এই কারণে তারা কিন্তু আবার রেখেছে যে যারা প্রুফ দেখাতে পারবে না তারা 3,200 টাকা করে পাবে উইদাউট প্রুফে। আর প্রুফের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে চাই, যেমন ক্যালিফোর্নিয়া স্টেট কিন্তু সিমিলার একটা প্যাকেজ তারা দিয়েছিল আরো বেশ কয়েক মাস আগে, যে 500 টাকা করে প্রতিটা ডকুমেন্টেড পার্সনকে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল সেম, যে তারা কিন্তু বলেছিল যে তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকলেও টিআইএন নাম্বার থাকতে হবে, তাহলে তারা পাওয়ার যোগ্যতা অর্জন করবে। তো সেই একইভাবে হয়তোবা নিউ ইয়র্ক স্টেটে যাদের টিআইএন নাম্বার আছে তারা হয়তোবা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ট্যাক্স ফাইল করতে পেরেছে, সেই হিসাবে কিন্তু তারা সেই প্রুফটি কিন্তু শো করতে পারে। আর যদি ওটিও না থাকে তাহলে হয়তোবা তারা ওই 15,600 পরিবর্তে অথবা 3,200 টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করবে। জি, অনেক ক্ষেত্রে আসলে আমরা জানি যে আনডকুমেন্টেড মানুষদের অনেক সীমাবদ্ধতা রয়েছে ডকুমেন্টসের ক্ষেত্রে। অন্য কোনো কি উপায় আছে যাতে করে একটু সহজ করা বিষয়টা? আমরা জানি যে এই প্যান্ডামিকে সবাই কম বেশি সুযোগ সুবিধা পেয়েছে, কিছুটা হলেও সরকারের থেকে সাপোর্ট পেয়েছে, কিন্তু তারা কিছুই পায়নি এবং তাদের অনেকেরই অবস্থা আসলে এত খারাপ ধারণাতীত। সুতরাং তাদেরকে কেমন করে তাদের কাছে কিছু আর্থিক সহায়তা পৌঁছানো যায়? নিউ ইয়র্কের মতো এরকম একটা সিটির তো উচিত বিষয়টিকে একটু সহজ করা। মাহফুজুর রহমান কি বলেন? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। কারণ নিউ ইয়র্ক স্টেটে দেখা গিয়েছে অ্যারাউন্ড 300,000 এর উপরে এই যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, তাদের কিনা কোনো পেপার ওয়ার্ক নেই, তারা কিন্তু কাজ করে নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা গতি সচল রেখেছে। ফর এক্সাম্পল, যেটা আমি একটা এক্সাম্পল দিলাম, যে দেখা গিয়েছে যে ওই ধরনের ক্যাটাগরিতে বাসায় কাজ করতে হয়, যে ন্যানি কাজ করে আনডকুমেন্টেড, তারা কিন্তু জব লুজ করেছে এই প্যান্ডামিকের কারণে। সো তারা কিন্তু একটা বলা যায় একটা অংশ এই সমাজে, এবং তারা ওয়ার্কফোর্স কিন্তু একটা আমব্রেলার মধ্যে তারা ছিল, এবং এই দাবিটি কিন্তু বরাবরই ছিল আপনার নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের কাছে, এবং সেটি কিন্তু সেটার ফলশ্রুতিতে দেখা গিয়েছে যে একটা আউটকাম এসেছে। দেখা গিয়েছে অনেক আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট এই বিষয়ে তারা কিন্তু একটা সন্তোষ প্রকাশ করেছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে টেলিফোনে কে আছেন? জি, দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপা, আমি হাবিব বলছি ব্রঞ্জ থেকে। আমার মাহফুজ ভাইয়ের কাছে একটা ইমিগ্রেশন সম্বন্ধে একটা প্রশ্ন ছিল আপা। জি, বলুন। আচ্ছা আপা, আমার কেসটা ক্যান্সেলেশন রিমুভাল
এই জানুয়ারির 28 তারিখে আমার জাজের ফাইনাল রিপোর্ট পাইছি হাতে। এখন আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের গ্রিন কার্ডের জন্য? এই যে অ্যাকচুয়ালি আমরা বলতে পারছি গ্র্যান্ড লেটার, আমাদের গ্র্যান্ড লেটার পাইছি আমরা লয়ার এই জাজের, জি বুঝলেন? জি, এখন এখন আমরা কতদিন আমাদের- লাগবে গ্রিন কার্ড পেতে? অ্যাটর্নি মাহফুজুর রহমান, জি। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি যেহেতু ক্যান্সেলেশন অফ রিমুভাল প্রসিডিংস এ ছিল, মানে রিমুভাল প্রসিডিংস এ ছিল এবং ওনার রিমুভাল প্রসিডিংস ক্যান্সেলেশন করে দিয়েছে জাজ, নিশ্চয়ই এটার একটা ক্রাইটেরিয়া আছে, উনি সবগুলো পূরণ করেছে। 10 বছর অবৈধভাবে ছিল, ওনার আপনার কোয়ালিফাইং রিলেটিভস এ হার্ডশিপ দেখাতে পেরেছে, যার ফলে উনি রিলিফ পেয়েছে। জাজ কিন্তু ওনাকে রিলিফ দিয়ে দিয়েছে, ওকে আই গ্রান্ট ইউর রিলিফ, কিন্তু গ্রিন কার্ডটি কিন্তু ইস্যু করবে ইউএসসিআইএস। ইমিগ্রেশন কোর্ট কিন্তু কোনো গ্রিন কার্ড ইস্যু করার তাদের ক্ষমতা নেই। তো এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে প্রসিডিউরাল ম্যাটার, সেটা হচ্ছে জাজ গ্রান্ট পেপার দিয়ে থাকলে ওই গ্রান্ট পেপারের ভিত্তিতে আপনার আইসের যে অ্যাটর্নি থাকে তারা কিন্তু ইউএসসিএস এ গ্রিন কার্ড প্রোডাকশনের জন্য রিকমেন্ডেশন পাঠায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে ওই সরকারের এই প্রসেসিং জটিলতার কারণে অনেক সময় ডিলে হয়ে থাকে। তো উনি যদি দেখা যায় যে উনি সহসা সেই কার্ডটি পাচ্ছে না, সেই ক্ষেত্রে উনি ইচ্ছা করলে ইনফোপাসের মাধ্যমে গভর্নমেন্ট অ্যাটর্নির সাথে কিন্তু সেটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, তারা তখন কেসটাকে এক্সপায়ার করে দিবে এবং গ্রিন কার্ড প্রসেস করার জন্য হয়তো বা এটা তারা ইউএসসিএস কে আপনার রিকোয়েস্ট করে থাকবে। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ, চমৎকার বলে করে উত্তরটি দিয়েছেন। টেলিফোনে কে আছেন দর্শক? নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি মুরাদ বলছিলাম। জি, ওয়ালাইকুম আমার আসসালাম। কোয়েশ্চেন স্যারের কাছে, ওই যে ইউএস সিআইএস এর যে ইউএস সিআইএস না বলতে ইমিগ্রেশন কোড যেটা নিউ ইয়র্কে, এটা কবে খুলবে? এটা তো 15 তারিখ খোলার কথা ছিল, যদি একটু বলেন। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। আসলে ইমিগ্রেশনের একটা বড় পার্ট হচ্ছে ইমিগ্রেশন কোড। দ্যাট মিনস হচ্ছে যারা রিমুভাল প্রসিডিংস এ আছে তাদের সেখানে রিলিফ গুলো নিয়ে কনসিডার করা হয়, অ্যাসাইলাম এবং অন্যান্য আরো অ্যাপ্লিকেশন গুলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে কিন্তু একটা বড় দুঃখের সংবাদ, সেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের যে ইমিগ্রেশন কোড, আমাদের সিটির যে কোড গুলো আছে, 3টা কোড আছে এখানে, 26 ফেডারেল প্লাজা, ব্রডওয়ে এবং ব্যারেক স্ট্রিটে, এই কোড গুলো আসলে নন ডিটেইন অ্যাপ্লিকেন্টদের জন্য আজকে 1 বছর বন্ধ। সেটা তাদের ক্লোজার এক্সটেন্ড করেছে। আপডেট হচ্ছে মে 14, 2021 পর্যন্ত তারা স্টিল কোর্টটি ক্লোজ রেখেছে। কোন প্রকার তারা কেস আপনার ট্রায়াল করছে না নন ডিটেইন ইমিগ্রেন্টদের জন্য। আমরা কিন্তু কেসের কিন্তু ইন্টারনাল কাজ কিন্তু চলছে, আমরা কিন্তু ফাইলিং এবং বিভিন্ন যেটা এই পেপার ওয়ার্ক সেগুলো কিন্তু কার্যক্রম সুন্দরভাবে চলছে, শুধুমাত্র হিয়ারিং হচ্ছে না বিকজ অফ কোভিড-19। তো সেরকম তারা কোনো কখন খুলবে সেরকম কিন্তু প্রিডিকশন করা এখনো কিন্তু যাচ্ছে না। হয়তো বা আগামী মাসের ফার্স্টের দিকে জানা যাবে তারা আরো বাড়াবে কিনা, না হয় এই মে 14 এর পরে এটা চালু হবে কিনা, এখনো পুরোপুরি বলা যাচ্ছে না। জি, কোভিডের কারণে বিভিন্ন রকম সার্ভিস অনেকখানি স্লো হয়ে গেছিল এবং অনেক কিছু স্থগিত ছিল। এখন কি পুরোদমে সচল হয়েছে নাকি এখনো খুব ধীর গতিতেই এগোচ্ছে? যেটা দেখা যায় যে আমাদের নিউ ইয়র্ক স্টেটে কিন্তু বেশ এখনো অনেক পর্যায়ে কিন্তু কার্যক্রম কিন্তু পুনরুদ্যমে চালু হয় নাই। এখানে যেটা আমরা সবসময় ইমিগ্রেন্টদের জন্য কথা বলি, এখানে ইমিগ্রেন্টরা যেটা আরেকটা বড় প্রবলেম ফেস করছে কোভিড এর কারণে, তাদের যে ওয়ার্ক পারমিট অনেক সময় পেয়ে থাকে, পাওয়ার পরে পাশাপাশি যারা নতুন ইমিগ্রেন্ট হয়ে দেশে আসে তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বারটি অনেক সময় ইস্যু করা হচ্ছে না। রেগুলার যে নিয়ম ছিল যে সোশ্যাল সিকিউরিটি কেউ না পেলে সরাসরি তাদের যে নিয়ারেস্ট সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে 1 পেজের একটা আবেদন করে দিলে বাসায় 15 ডেজের মধ্যে তারা কার্ডটি পাঠিয়ে দিত, এটা কোনো জটিলতা ছিল না। কিন্তু দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের এটা একটা ফেডারেল ডিপার্টমেন্ট, তারা কিন্তু বেশিরভাগ অফিসে কিন্তু ফিজিক্যালি এখনো পর্যন্ত ক্লোজ রেখে দিয়েছে, খুব লিমিটেড পর্যায়ে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তো এতে করে দেখা যাচ্ছে যে লোকজনের কিন্তু অনেক এই ভোগান্তি হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি অফিসে পুরোপুরি কার্যক্রম চালু না থাকার কারণে। জি, আমরা আশা করি খুব দ্রুতই এই অবস্থার অবসান হবে। টেলিফোনে কে আছেন দর্শক? নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, আমি জর্জিয়ার থেকে বলছি। জি, হ্যাঁ, আমার মেয়ে আমার ইয়ের জন্য, আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছে 2012-তে। এখন ওর অ্যাপ্রুভ লেটার আসছে।
এখন আর কতদিন টাইম লাগতে পারে, জি এই জন্য এটার জন্য একটু জি, অনেক ধন্যবাদ আপনাকে অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি মা হিসাবে অবশ্যই চিন্তিত আছে, ছেলে কখন আমেরিকা আসবে, ইউনিফাইড হবে। এটা আসলে বিগ আপনার একটা কনসার্ন প্রতিটা ফ্যামিলিরই, যাদের কিনা ওনার তো 2012 সালে আবেদন করেছে, ওনার আরেক মেয়ে ওনার তার ভাইয়ের জন্য আবেদন করেছে, এটা ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশন ধরা যেতে পারে। তো সেই ক্ষেত্রে 12 সালে যেহেতু আবেদন করেছে, বর্তমানে 2007 অক্টোবরে যারা আবেদন করেছে তাদেরগুলো তারা কাগজপত্র সেন্ড করেছে। তো সেই হিসাবে ধরা যেতে পারে যে আরো অ্যাটলিস্ট 4 থেকে 5টি বছর অপেক্ষা করা লাগতে পারে। এই প্রসেসটি এত লেন্দি, একটু কমানো যায় না? এটা সুন্দর কথা বলেছেন সুলতানা। আসলে এটার একটা কমানোর যে প্রক্রিয়া সেটি ছিল যে যত বেশি ভিসা দিবে মানে কারেন্টলি, তত তাদের সিরিয়াল নাম্বার অগ্রসর হবে। তো আমরা দুঃখের বিষয়, আমরা গত 1.5 বছর ধরে কিন্তু দেখতে পাচ্ছি ওই নাম্বারটি সবসময় একই জায়গায় অবস্থান করছে। 2007 অক্টোবর যে আমরা গত মার্চ 2020 শুরু করেছে, আমি স্টিল দ্য সেম, 1 ইয়ার কোনো অ্যাডভান্স হয়নি। কিন্তু টেকনিক্যালি কিন্তু 2008 হয়ে যাওয়ার কথা ছিল, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো, কোভিড-19 না আসতো, তাহলে কিন্তু 2008 হয়ে যেত। জি, তো সবারই মধ্যে একটা উৎসাহ হতাশা কাজ জাগতো। করছে আর কি এখন। যাই হোক, টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। বলুন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপা, আমার নাম হাসান জামিল। অ্যাকচুয়ালি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হইতেছে যে আনডকুমেন্ট যে যে ফ্যাসিলিটি দেওয়ার কথা শুনছি, $15,000। অ্যাকচুয়ালি আমি 2015 থেকে আমি নিউ ইয়র্ক সিটিতে আছি। ইভেন আমার স্টেট আইডি আছে, বাট আমি সবসময় ক্যাশিং হ্যান্ডে কাজ করছি। আমার কোনো সোশ্যাল এখন আমি পাইনি, বাট আমি অ্যাপ্লাইড করছি। তো এই ক্ষেত্রে কি আমি কি মানে এটা কি এলিজিবল কি না, আমি জি একটু জানতে চাইতেছিলাম। আর যদি হয়ে থাকি, তো এটা প্রসেসিংটা কিভাবে হবে? জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যে ক্রাইটেরিয়া আমার কাছে মনে হচ্ছে যে ওনার ক্রাইটেরিয়া অনেকখানি ম্যাচ করেছে, সেটি যেটা রেসিডেন্সি প্রুফ, যেটা ফেব্রুয়ারি 2020 থেকে ওনাকে রেসিডেন্সি প্রুফ করতে হবে। সেক্ষেত্রে স্টেট আইডি থাকলে কিন্তু এনাফ, তো সেটি তিনি প্রুফ করতে পারে। আর পাশাপাশি যদি ওনার ইনকামের কোনোভাবে প্রুফ দেখাতে পারে যে উনি এই কাজটি করতো প্যান্ডামিকের আগে, প্যান্ডামিক শুরু হওয়ার পরে ওনার কাজ চলে গিয়েছে এবং ওনার ইনকাম অনেক কমে গিয়েছে, অথবা আনএমপ্লয়েড হয়ে আছে এতদিন ধরে, তাহলে কিন্তু তিনি সেই টাকাটি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। সেটির জন্য কিন্তু ওয়েবসাইট আছে, স্টেট নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে কিন্তু আপনার আবেদন করার প্রক্রিয়ার কথা সুন্দরভাবে বলা আছে, উনি গুগল করলে কিন্তু এটা পেয়ে যাবেন। জি, আর পুরো বিষয়টি এখনো একেবারেই মাত্র গত সপ্তাহে পাস হয়েছে। পুরো বিষয়টি আরো জানতে বুঝতে হয়তো আরো 2-1 দিন লেগে যাবে। আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট দিচ্ছি এবং আপনারাও ভালো কোনো অ্যাটর্নির পরামর্শ নেবেন এমন আশা রাখছি। টেলিফোনে কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম আপু অ্যান্ড মাহফুজুর রহমান, আপনারা তো ভালো আছেন? তো আমার একটা কোয়েশ্চেন ছিল হলো আমার ওয়াইফের জন্য যদি আমি এক্সপেরাইটেড করি, তাহলে সেটা কি আমার কেসের সিরিয়ালটা কি ঠিক থাকবে, না না এটা কোনো ক্ষতি হতে পারে, এটা কি বাটমে চলে যাবে, না এটা সিরিয়াল ঠিক থাকবে? এটা আমার কোয়েশ্চেন ছিল আর কি। জি, অনেক ধন্যবাদ আপনাকে অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি আসলে পুরোপুরি বলেনি যে উনি সিটিজেন না গ্রিন কার্ড, যেটি হোক, যদি ওনার কেসটি প্রায়োরিটি থাকে, সেক্ষেত্রে উনি এক্সপায়ার করার জন্য রিকোয়েস্ট করতেই পারে। এক্সপায়ার করা তখনই করতে পারবে ওনার কেসটি অ্যাভেলেবেল হতে হবে ভিসার জন্য, মেবি ইন দ্য কিউতে আছে, তখন তারা কিউ থেকে সরিয়ে তারা জিনিসটাকে ফ্রন্টে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে ওরা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে ওনার কেসটি অ্যাডভান্স হয়ে যাবে। অ্যাকসেপ্ট না করলে উনি যে কিউতে ছিল সেই কিউতে থাকবে। জি, ফকির মহসিন শাহ তিনি বলছেন যে আমরা যারা F4 ভিসার জন্য অপেক্ষা করছি, তারা কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে দেবেন? সুন্দর একটা মনের অভিব্যক্তি প্রকাশ করেছে, যেটা আমরা বলছিলাম যে কোভিড-19 আসলে একটা ক্ষতি বলা যেতে পারে, যে 1 বছর কিন্তু তারা পিছিয়ে গেছে বলা যেতে পারে টেকনিক্যালি। সো সেটা আসলে ক্ষতি পুছিয়ে নেওয়ার অনেক কিন্তু আমরা দেখতে পাই প্রাণহানি ঘটছে, যে কোভিড-19 এটা আসলে প্যান্ডামিক,
এটা আসলে আমাদের যে রাষ্ট্র এবং আমার মানুষের হাতে কোনো কন্ট্রোল দেখা যাচ্ছে না, যেটা কিনা তারপরে চালিয়ে যাচ্ছে যে ভ্যাকসিনেশন এবং সোশ্যাল ডিস্টেন্স মাস্কিং এটা করে আমাদেরকে সতর্কভাবে থাকতে হবে পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য। আর পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে এই সময়। ইমিগ্রেশন একটা বড় ফ্যাক্টর, সব এটা আসলে সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। তা আমার যেটা ধারণা যে সবাই আসলে ধৈর্য ধারণ করতে পারে এই ক্ষেত্রে। জি, সেই সঙ্গে আসলে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, ভ্যাকসিন নিতে হবে দ্রুত। ফলে আসলে হতাশ হওয়ার কিছু নেই, পৃথিবীর সব মানুষের জন্যই একই রকমই অবস্থা। এনিওয়ে, আমার সঙ্গে টেলিফোনে কে আছেন দর্শক, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, জি বলুন। আমি রুকসানা বলছি জ্যাকসন হাইট থেকে। জি, আমি জানতে চাচ্ছিলাম যে ইমিগ্রেশনের যে প্রসেসটা ওটা কবে থেকে চালু হবে? ইমিগ্রেশনের কোন প্রসেসটি? এই যে বন্ধ ছিল যে আবার খুলেছে, তো এখন বাংলাদেশ থেকে। জি, এটা অবশ্য খুলেছে, সচল হয়েছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান বলুন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি আসলে মিন করতে চাচ্ছে কনসুলার প্রসেস গুলো কি হবে। মেবি ওনার ফ্যামিলি মেম্বাররা ভিসা প্রসেসিং এর মধ্যে আছে। এমবেসি কিন্তু তাদের কার্যক্রম কিন্তু শুরু করেছে জানুয়ারি থেকে, কিন্তু আমি যেটা দেখতে পেয়েছি যে 50% তাদের কার্যক্রম শুরু হয়েছে। তারা কিন্তু বেশ বেশিরভাগ অ্যাপ্লিকেশনই তারা কিন্তু ইন্টারভিউ শিডিউল করতে পেরেছে। পাশাপাশি মার্চ মাসে কিন্তু যেটা কোভিড-19 ইমিগ্রেশন ব্যান উঠিয়ে দেওয়ার পরে একটা আরেকটা কিন্তু বড় ধরনের ধাক্কা এসেছে, যেমন ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশন এবং গ্রিন কার্ড ধারী তাদের এলিজিবল অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু তাদের ইন্টারভিউ শিডিউল করা লাগছে। তো সেই জন্য তারা বলছে যে 4টি মাস অপেক্ষা করতে হবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশ্বের কোভিড পরিস্থিতি কিন্তু এত ভালো না, বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতিও আমরা ভালো দেখছি না বিভিন্ন নিউজে, সেটিও কিন্তু টুকটাক ইফেক্ট করতে পারে। তো আশা করি কার্যক্রম আগামী সামারের মধ্যে কিন্তু অনেকটা নরমাল গতিতে চলে আসতে পারে। বলা মুশকিল সামারের মধ্যে ঠিক হবে কিনা, কারণ ভাইরাসটি যেভাবে করে পরিবর্তিত হচ্ছে এবং সারা পৃথিবীর মানুষকে একটা হার্ড ইমিউনিটির দিকে যেতে হবে। তারপর আমরা আশা রাখি, আমরা মনে প্রাণে চাই খুব দ্রুত এই পরিস্থিতির অবসান হোক। যাই হোক, টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আফজাল ভার্জিনা থেকে বলছিলাম। আমার মা গ্রিন কার্ড নিয়ে প্রায় 1 বছরের কাছাকাছি, জুন মাসে 1 বছর হবে বাংলাদেশে আছে। আমার প্রশ্ন হচ্ছে, উনি কি 1 বছর অতিক্রম করার পর ওই করোনাকালীন সময়ে যদি 1 বছর পার হয়ে যায় তারপরে কি ইন করতে পারবে আমেরিকায়? জি, খুবই কঠিন একটি প্রশ্ন। জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে। আসলে গ্রিন কার্ডের যে নিয়ম, গ্রিন কার্ড যদি কেউ মেনটেন করতে চায় সেটি নিয়ম হচ্ছে কেউ 1 বছরের বেশি, দ্যাট মিনস হচ্ছে 12 মাসের বেশি আমেরিকার বাইরে থাকলে গ্রিন কার্ডটি অটোমেটিক অ্যাবান্ডেন ধরা হয় সেক্ষেত্রে। তো কেউ যদি এভাবে এই সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প হচ্ছে গ্রিন কার্ডটিকে রিইনস্টেট করার জন্য SB1 ভিসা আছে, সেই SB1 ভিসার জন্য ঢাকা এমবিসিতে রিকোয়েস্ট করতে হয়, আর না হলে আবার ওনার জন্য নতুন ভাবে গ্রিন কার্ডের প্রসেস শুরু করতে হয়। তবে এই ধরনের সিচুয়েশনে অ্যাডভাইস হলো যদি কোনোভাবে সম্ভব হয় অবশ্যই 1 বছরের মধ্যে ট্রাভেল করতে পারলে ভালো, গ্রিন কার্ডে রাখতে পারবে। কারণ SB1 এর ভিসার জন্য আবার প্রসেস করতে গেলে দিস ইজ অলসো লেংদি প্রসেস, কমপ্লেক্স প্রসেস। কারণ এমবিসি এমনিতেই তাদের রেগুলার ওয়ার্ক নিয়ে খুব বিজি রাইট নাও, যে কোভিড-19 এর কারণে ওই ধরনের কেসগুলোকে দেখা যাচ্ছে তারা লেস প্রায়োরিটি দিচ্ছে অনেক ক্ষেত্রে। জি, এটা সংকট আসলে। আমাকে একটা বিরতিতে যেতে হবে। আমি জানি অনেক দর্শক অপেক্ষা করছেন, আপনাদের টেলিফোনগুলো নিব, কিন্তু বিরতি থেকে ফিরে এসে আবার আপনাদের সঙ্গে এই আপডেটগুলো জানাবো এবং আপনাদের প্রশ্ন শুনবো, আমাদের অ্যাটর্নি উত্তর দিবেন। নিচ্ছি ছোট্ট বিরতি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরো একবার স্বাগত। দেখছেন TBN অ্যানালাইসিস। অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সঙ্গে, অনেক দর্শক আসলে অপেক্ষা করছেন, একটু সরাসরি দর্শকদের ফোনেই চলে যেতে চাই। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। আমি ম্যানাদন থেকে। আসলে আমি 2020 সালের ফেব্রুয়ারিতে ইউএসএ আসি। আমি গ্রিন কার্ড পাই, তখন আমার গ্রিন কার্ডের নাম রিস্পেলিং এ ভুল আসে।
আমি গত অগাস্টের 20 তারিখ 2020 সালের আমি এটা একজন লয়ার ধরে রিসিভ করতে দেই, বাট এখনো এটার কোনো খবর পাইতেছি না, বা আসলে কত সময় লাগতে পারে আসলে আমি বুঝতেছি না, এই জন্য ফোন করতে পারে। জি, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ব্যাপারটি হয়েছে আসলে গ্রিন কার্ডধারী ওনাকে রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে হয়েছে বিকজ অফ দি স্পেলিং এরর। ওটা অবশ্যই এটা প্রক্রিয়া করা একটা আছে, এই আবেদনপত্র সাবমিট করতে হয়, যেটা উনি অলরেডি ওনার অ্যাটর্নির মাধ্যমে সাবমিট করেছে। ওই ধরনের অ্যাপ্লিকেশনের প্রসেস করতে দেখা যায় মিনিমাম 6 মান্থ সময় লেগে যায়, ক্ষেত্র বিশেষে কিন্তু বছরখানিকও লেগে যায়। তো সেক্ষেত্রে ওনাকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে। জি, টেলিফোনে দর্শক কি আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ফাহমিদা, আমি লং আইল্যান্ড থেকে বলছিলাম। আমার প্রশ্নটাও কিছুক্ষণ আগে যে করেছিলাম অনেকটা তার মতোই। আমারও গ্রিন কার্ডে নামে বানানো একটু ভুল এসেছে, আর আমার পাসপোর্টে স্ট্যাম্প করাও আছে। তো এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি যে আমি এই অবস্থায় যদি আমার একটু জরুরি প্রয়োজনে বাংলাদেশে যেতে হয়, আমি ফ্লাই করতে পারবো কিনা এই গ্রিন কার্ড নিয়ে। আর আমার যেহেতু আমার গ্রিন কার্ড আছে কিন্তু পাসপোর্টের স্ট্যাম্প করা, তো গ্রিন কার্ড থাকা অবস্থায় পাসপোর্টের স্ট্যাম্পের ভ্যালিডিটি আছে কিনা, আর এই অবস্থায় আমাকে ফেরত আসতে গেলে কোনো মানে ঝামেলা পোহাতে হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে সঠিকভাবে উত্তরটা দিতে পারবেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি আসলে দেখা যায় যে বেশ কমপ্লেক্স একটা সিচুয়েশনের মধ্যে আছে। একদিকে ওনার গ্রিন কার্ড ভিসা, আর একদিকে গ্রিন কার্ড, আর একদিকে ওনার যে দেশে যাওয়ার যে একটা আর্জেন্সি সেটিও দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ট্রাভেল করতে খুব একটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে উনি যেটি করতে পারে, গ্রিন কার্ডে যেহেতু স্পেলিং এরর, সেক্ষেত্রে অতি সত্বর যেটা কিছুক্ষণ আগে আরেকজন দর্শক যেটা প্রশ্ন করলো, ওনার মতো করে সেটা রিপ্লেসমেন্টের জন্য আবেদন করে দিতে পারে। ওই রিপ্লেসমেন্ট আবেদন করার পরে উনি যে রিসিপ্ট নোটিশ থাকবে, ওখানে কিন্তু একটা এক্সটেনশন দেওয়া থাকে। এখন যে নতুন রুল সেটি হচ্ছে তারা রিসিপ্টটা পাইলে তারা 12 মাসের এক্সটেনশন দিয়ে থাকে যখন তারা এক্সটেনশন জন্য রিপ্লেসমেন্টের জন্য আবেদন করবে। আর সেই রিসিপ্টটা সহ ওনার যদি এখনো যদি গ্রিন কার্ডের পাসপোর্টের মেয়াদ থাকে, সেক্ষেত্রে ট্রাভেল করার জন্য ওনাকে আরেকটা এডিশনাল কাজ করতে হবে। সেটি হচ্ছে পাসপোর্টে স্ট্যাম্পিং করা নিতে হয় গ্রিন কার্ডের জন্য, যদি গ্রিন কার্ড ক্যারি না করে কেউ। তো সেক্ষেত্রে এটা ইনফোপাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাহলে ওরা স্ট্যাম্পিং করে ইচ্ছা করলে ট্রাভেল করতে পারে। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। টেলিফোনে কে আছেন দর্শক, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সৈয়দ জামাল কুইন্স থেকে বলতেছি। জি, আমি গত জুনে আমার ফ্যামিলি সহ অ্যাপ্লাই করছি, সিটিজেনশিপে অ্যাপ্লাই করছি 5 বছর পর আগে, গ্রিন কার্ড হোল্ডার। এখন পর্যন্ত আমি ফিঙ্গারপ্রিন্টের ডেট পাই নাই। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? জি, অনেক ধন্যবাদ আপনাকে অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যে কোভিড-19 এটিও একটি বড় ধরনের ইফেক্ট, যেটা দেখা যায় ইউএসসিএস এ অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিকোয়ার্ড থাকে। ইউএসসিএস কিন্তু ডিক্লেয়ার করেছে তারা অনেক অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যদি তারা আগের ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করতে পারে, সেক্ষেত্রে তারা নতুন করে ফিঙ্গারপ্রিন্ট নেবে না, তারা সরাসরি অ্যাপ্লিকেশনটি প্রসেস করে ফেলবে। সেক্ষেত্রে তারা কিন্তু একটা নোটিফিকেশন পাঠিয়ে থাকে, উনি পেয়েছেন কিনা আমি জানি না। আর যদি সেই ক্ষেত্রে যদি উনি ফিঙ্গারপ্রিন্ট তারপরেও যদি কোনো রেসপন্স না পায় লং টাইম, সেক্ষেত্রে কিন্তু সরাসরি ইউএসসিএস এ যোগাযোগ করতে পারে। তখন তারা যদি দেখে যে না ওনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, তখন কিন্তু তারা ইমিডিয়েট চিঠি তাদেরকে পাঠিয়ে থাকে। জাকারিয়া জিতু তিনি একটি প্রশ্ন করেছেন, IR5 ক্যাটাগরি অ্যাপ্রুভড ফ্রম এনভিসি October 2020, when we can get interview date? এটি যেটা এখন কনসুলার প্রসেস, যেটা কিনা IR5 প্যারেন্টস অ্যাপ্লিকেশন ইউএস সিটিজেনের তাদের অ্যাপ্লিকেশন গুলো যেটা ব্যানের মধ্যে ছিল, এই গত মাসে সেটা লিফট হয়েছে। যেটা আরো হয়তোবা 4টি মাস অপেক্ষা করতে হবে এমবিসি। তারা কিন্তু সেভাবেই সার্কুলার করছে যে এই ধরনের অ্যাপ্লিকেশনে তারা 120 ডেজ এর পরে তারা এটা ইন্টারভিউ স্কেজুল করবে। জি, টেলিফোনে কে আছেন দর্শক, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি আবরার বলছি পেনসিলভেনিয়া থেকে। আমার দুইটা কোয়েশ্চেন আছে। প্রথমটা হচ্ছে, আমার বোনের গ্রিন কার্ড ছিল,
বাট উনি আমেরিকার বাইরে ছিলেন 5-6 বছরের মতো। তারপর উনি যখন আবার আসতে চান তো ওনার তো গ্রিন কার্ড ক্যান্সেল হয়ে গেছে, তো উনি আসেন ভিজিট ভিসা নিয়ে। তো আসার সময় এয়ারপোর্টে ওরা বলে যে ওনার গ্রিন কার্ডটা সারেন্ডার করতে হবে। গ্রিন কার্ডটা সারেন্ডার করে আসছেন, তাহলে এটাকে রিকভার করার কোনো ওয়ে আছে কিনা, এটা হচ্ছে 1 নম্বর। আর সেকেন্ড হচ্ছে যদি ওনার জন্য গ্রিন কার্ডের জন্য যদি আগে অ্যাপ্লাই করা হয়, আমার মা যদি অ্যাপ্লাই করেন, আমার মার সিটিজেনশিপ আছে কিনা, তাহলে কতদিন লাগতে পারে? আমার বোন ম্যারিড। আপনি সঙ্গেই থাকুন। মাহফুজুর রহমান, গ্রিন কার্ড কেন সারেন্ডার করতে বলবেন? ওনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ভেরি ইন্টারেস্টিং একটা সিচুয়েশন, যেটা আমরা আমাদের অনুষ্ঠানে একটি পর্যায়ে আলাপ করছিলাম যে গ্রিন কার্ড মেনটেন করার নিয়মটি কি। সেটি হচ্ছে কেউ যদি 1 বছরের বেশি আমেরিকার বাইরে থাকে তাহলে গ্রিন কার্ডটি অটোমেটিক অ্যাবান্ডন হয়ে যায়। তো এই ভাই যে প্রশ্ন করেছে, ওনার বোনের ক্ষেত্রে সেটি ঘটেছে, যে উনি যেটা বললো যে 4-5 বছর উনি আমেরিকার বাইরে ছিল। দ্যাট মিনস হচ্ছে ওনার গ্রিন কার্ডটি অটোমেটিক রিভোকেশন হয়ে গিয়েছে। তো ওনারা যেহেতু ফ্যামিলি মেম্বার এখানে আছে, হয়তোবা এমবিসিতে গিয়েছে, তারা হয়তোবা তাদেরকে B1 B2 ভিসা ইস্যু করে দিয়েছে। আর B1 B2 ভিসা নিয়ে যখন আমেরিকায় আসছে, তখন অফিসার যখন দেখলো তাদের গ্রিন কার্ডও হয়তোবা শো করেছে, গ্রিন কার্ডও আছে, আবার B1 B2 ভিসাও আছে, এবং তারা দেখলো যে গ্রিন কার্ডের দ্বারা যে এটা অ্যাবান্ডন হয়ে গিয়েছে, তখনই তারা এই কারণেই তারা বললো যে গ্রিন কার্ডটি তারা তোমরা রেখে দাও। তো সেই জিনিসটি এখানে হয়েছে। আর যেটা উনি বললো যে ওনারা যদি আবার পুনরায় আমেরিকা ইমিগ্রেন্ট হিসাবে আবার গ্রিন কার্ড পেতে চায়, সেক্ষেত্রে আবার ওনারা যে প্রক্রিয়ায় যে আগে যে ইমিগ্রেন্ট প্রসেসে গিয়েছিল, একইভাবে যে অ্যাভেলেবল যে রিনিউ গুলো আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। যেমন ওনার মা সিটিজেন, ওনারা ম্যারিড, তাহলে সিটিজেন ম্যারিড চাইল্ডের জন্য আবেদন করলে সেক্ষেত্রে আবার নতুন করে 10টি বছর অপেক্ষা করতে হবে। সেই শুরু থেকে শুরু আর কি। যাই হোক, আপনার সমস্যার সমাধান হোক সেই প্রত্যাশা রাখছি। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো। জি বলুন। হ্যালো। জি জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমা ফ্লোরিডা থেকে বলতেছি। জি জি বলুন। আমার ছেলের বউয়ে ইন্টারভিউ হয়েছে গত বাংলাদেশে, গত ফেব্রুয়ারি 17 তারিখে। ওরা পাসপোর্ট নিয়ে গেছে, এখনো ভিসা দিতেছে না, বললে 1 মাসের মধ্যে দিবে। কতদিন লাগবে আপনি বলতে পারবেন? জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে ভিসা ইন্টারভিউর পরে এটা কিন্তু আসলে ভালোভাবে প্রস্তুতি নিতে হয়, যেটা দেখা যায় অ্যাপ্লিকেন্ট যদি সঠিকভাবে প্রস্তুতি থাকে এবং ওনার পেপার যদি ঠিক থাকে, দেখা যায় সেটা উইদিন উইকস এর মধ্যে ভিসা ইস্যু হয়ে যায়। কিন্তু যখনই কোনো ল্যাকিংস থাকে, কোনো ডকুমেন্ট রিকোয়ারমেন্ট লাগে, কোনো স্পন্সরের কোনো কাগজে ঘাটতি থাকে, তখনই তারা অ্যাপ্লিকেশনটি পিছিয়ে দেয় এবং তারা একটা ডেডলাইন দিয়ে দেয় যে এই ডকুমেন্ট গুলো সাবমিট করার জন্য। তখন কিন্তু বিলম্বটা হয়ে থাকে। আর আরেকটি কারণ হতে পারে অ্যাপ্লিকেশন বিলম্বিত হওয়ার, সেটি হচ্ছে এভরিথিং ঠিক আছে, সবকিছু ঠিক আছে, দেখা গিয়েছে যে এমবিসি তাদের যে এক্সটেন্সিভ যে আপনার ইনভেস্টিগেশন করা দরকার সেটি হয়তো বা কমপ্লিট হয়নি। তো সেক্ষেত্রে তারা আপনার এডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর জন্য আরো সময় নিয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 60 ডেজ সময় লাগে থাকে। জি, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আমি আব্দি হোসেন বলছি নিউ ইয়র্ক থেকে। জি বলুন। জি, অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমি অ্যাকচুয়ালি আমার পূর্বে আমার আগে জব, ভালো একটা ডিসেন্ট জব ছিল, তো সেখানে আমার যে ইনকাম করতাম সেটা দিয়ে আমার ধরেন আইএমই অনেক হাই ছিল, এএমএ অনেক হাই ছিল, সেজন্য আমি মেডিকেলের জন্য অ্যাপ্লাইড মানে এলিজিবল হই নাই। তো এখন আমি রিসেন্টলি আমি জব লুজ করার কারণে আমার ইনকাম তো কমছে, এখন আমি কি ফ্রি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবো? জি, আপনি সঙ্গেই থাকুন, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যেটা কিনা ফ্রি আবেদনের যে বিষয়টি, এটি কিন্তু আমরা দেখেছি গত 4 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তারা কিন্তু এটা নিয়ে বেশ অনেক অবজেকশন দিয়েছে এবং এটা উঠিয়ে দেওয়ার একবার পরিকল্পনা করেছিল আদালতের নির্দেশে, কিন্তু সেটা আবার এস্টাবলিশ হয়েছে। এবং এই যে ফ্রি আবেদন করার প্রক্রিয়াটি এখনো চালু আছে। ইউএসসিএস এ অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফ্রি করা যায়, যেটাকে বলে এক্সাম্পশন, ফ্রি এক্সাম্পশন বলা হয়।
সিটিজেনশিপ আবেদনের ক্ষেত্রেও কিন্তু ফি এক্সাম্পশন চালু আছে। এটা করলে কোনো অ্যাপ্লিকেশনে কোনো ইফেক্ট হওয়ার কোনো কারণ থাকবে না। আর এটিতে ফ্রি করতে গেলে যে এলিজিবিলিটি সেটি হচ্ছে ওনাকে প্রপার্টি গাইডলাইন 125 এর নিচে ওনার ইনকাম দেখাতে হবে, তাহলে উনি এলিজিবিলিটি পাবে। পাশাপাশি ওটি যদি না থাকে এবং উনি যদি কোনো স্টেট বেনিফিট নিয়ে থাকে, ফর এক্সাম্পল মেডিকেট নিয়ে থাকে, মেডিকেটের স্ট্যাটাস লেটার শো করলে এতে করেও কিন্তু উনি ফি এক্সাম্পশন পেতে পারে। জি, আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। টেলিফোনে কে আছেন দর্শক? সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দেখছি যে ছোট ছোট কিছু প্রবলেম নিয়ে মানুষ অনেক বেশি ভুগতে হয়। আগে থেকে সতর্ক থাকলে অনেক সমস্যা আসলে অ্যাভয়েড করা যায়। কি বলেন অ্যাটর্নি মাহফুজুর রহমান? হ্যাঁ, সঠিক বলেছেন সুলতানা। হ্যাঁ, যেটা ইমিগ্রেশন এবং যে কোনো কাজেই যদি অর্গানাইজ থাকে, বিশেষ করে ডকুমেন্টেশন এবং যেটা যেই প্রবলেমের মধ্যে আছে অথবা যে প্রসেসের মধ্যে আছে সেই প্রসেসটি সমাধান করার জন্য যদি সমস্ত ইনফরমেশন এবং ডকুমেন্টেশন হ্যান্ডি থাকে তাহলে ইজি হয় লাইফটি। ওয়ালিদ খান বলছেন যে অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে কোনো রকম কোনো আশার খবর আছে নাকি, কতদিন ওয়েট করতে হবে? উনি খুবই একটা মানে ব্রড প্রশ্ন করেছে। আসলে আশার আলো বলতে প্রসেসিং চলছে, যেমন ইউএসসিআইএস এর যে অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যারা নতুন আবেদন করছে এবং আগে আবেদন করেছিল কিছু কিছু তাদের আবেদনগুলো তারা ইন্টারভিউ স্কেজুল করছে। আর ইমিগ্রেশন কোর্টের প্রসেসিং এ আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্ক কোর্টগুলো বন্ধ, কিন্তু নিউ ইয়র্কের বাইরে অন্যান্য স্টেটের কোর্টগুলো কিন্তু তারা ভার্চুয়ালি তারা প্রসিডিংস চালিয়ে রাখছে। একটা খুব ইন্টারেস্টিং, মুহাম্মদ জাজবি তিনি একটি প্রশ্ন করেছেন। তার স্ত্রী 2015 সালে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছেন এবং তার স্ত্রীর থ্রুতে তিনি অ্যাপ্লাই করেছেন। তার ওয়াইফের ক্রাইটেরিয়া হলো নারীবাদী। আমি জানি না এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কিনা। তাদের ফার্স্ট হিয়ারিং ছিল 2017-তে, যেইখানে তাদের রেজাল্টটা কোর্টে আছে এখনো। কোর্টে আমরা 2 টাইমস হিয়ারিং ফেস করেছি, আমাদের অ্যাটর্নি 2 টাইমস নিয়েছেন। ঠিক অনেক লম্বা, বিষয়টি কি আমি ঠিক জানি না। অ্যাটর্নি মাহফুজুর রহমান। বুঝতে পেরেছি, ওনারা যেটা বোঝা যাচ্ছে যে ওনারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট, ওনার ওয়াইফ, এবং এটা রিমুভাল প্রসিডিংস এ আছে কোর্টে, যেহেতু উনি হিয়ারিং এর কথা বলেছে। কোন কেস যখন কোন ইমিগ্রেশন কোর্টে যায় সেক্ষেত্রে প্রথম স্টেপ হচ্ছে যেটাকে মাস্টার হিয়ারিং বলা হয়, যে প্রিলিমিনারি প্রসিডিংস গুলো তারা জাজরা সম্পূর্ণ করার চেষ্টা করে ফাইনাল ট্রায়ালে যাওয়ার আগে। তো অনেক ক্ষেত্রে কেসে যদি প্রিপারেশন না থাকে মাস্টার হিয়ারিং এ, তখন কিন্তু মাস্টার হিয়ারিং চলতে থাকে। এটা তখন জাজের ডিসকাশন থাকে, 1টা 2টা 3টা এভাবে দিতে থাকে, কিন্তু একটা সময় পরে যা সেটা মাস্টার হিয়ারিং করে না, সেটা সরাসরি ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর কেসটি ট্রান্সফার করে দেয়। জি, মানে অল্প একটু পড়ে শুনিয়েছি, তাতে আপনি বুঝে ফেলেছেন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে। আমি টেলিফোনে আরও অনেক দর্শক ছিলেন, কিন্তু আজকে আমার সময় শেষ। অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ সুলতানা এবং দর্শক শ্রোতাবৃন্দকে রমজানের শুভেচ্ছা। জি, আপনি ভালো থাকুন দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং রমজানে এই সময়টিতে কিন্তু সবাই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।